ভালো লাগছে না? হেলিয়েনের মতো দেখাচ্ছে। পচা মানুষ। রাগ করলে? রাগ ভাঙান এবার। কিভাবে ভাঙাবো? এভাবে বলে গালে চুমু খেলো ও শশী। এত দ্রুত ঘটে গেল বিষয়টা অভি বুঝতেই পারলো না। হেসে উঠল সে। ও শশী একে একে সবগুলো টি শার্ট পরে দেখালো। অভির ভীষণ হাসি পাচ্ছিল। সে মেয়েটিকে শক্ত হাতে আলিঙ্গন করলো, একদম বুকের সাথে মিশিয়ে বলল, এখন তো আমার ঘুম আরাম হয়ে যাবে রে। কেন কেন? এই যে টি শার্ট গুলো থেকে তোমার শরীরে মিষ্টি সুবাস আসবে, আমি তো এখনই পাগল হয়ে যাচ্ছি। ঠোঁট টিপে হাসলো ও শশী। অভিরাজের বুকে থেকেই তার মসৃণ গালে হাত বুলাতে লাগলো। ছেলেটার গলার কাজটাই ভীষণ সুন্দর, চোখ লেগে যাওয়ার মতো অবস্থা হলো। অভিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সে। একটা সময় পর বলল, এত সুন্দর কেন আপনি? এই শুনছেন? শুনছি। চলেন না কোথায়? আমার শহরে। কেন? বৃষ্টিতে ভিজতে। এক্ষুনি? এক্ষুনি। যদি বৃষ্টি থেমে যায়? আমি বৃষ্টি হব তখন। কেমন করে? এমন করে। ইস, কি হলো? কিছু না। আসেন না। আসছি তো। কোথায়? এই তো। দেখছি না তো। হাত বাড়াও। বাড়িয়েছি। চোখ বন্ধ করো। করেছি। অনুভব করছো? কি? আপনাকে। ঘুম ভেঙে গেল অভিরাজের। সেটা পুরো শরীর হালকা সমীরণে কেমন আন্দোলিত হয়ে উঠল। সে কিছুটা ঘেমেছেও বটে। জানালাগুলো পুরোপুরি খুলে ফেলল। এখান থেকে বাগানটা খুব সুন্দর দেখা যায়। নানান রঙের ফুল বাহারি সুগন্ধ ছড়াচ্ছে। বারান্দায় কিছু পাখি এসে বসেছে। অভিরাজ যেতেই উড়ে গেল। আকাশের চাঁদ যেন নিজেকে আড়াল করে নিয়েছে। মেঘে ঢাকা আকাশ বলছে খানিক বাদেই বৃষ্টি হবে। এই বৃষ্টিতে কত মানুষের আলাপন তৈরি হবে, ভালোবাসা শিখতে হবে কত প্রহর। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অভির দুচোখ কেমন জ্বলছে। খানিক আগে দেখা স্বপ্নটা যেন একদমই সত্য। ঐশী তাকে নিজের কাছে ডাকছে। অভিও তাতে সাড়া দিয়েছে। শুরু হয়েছে তাদের বৃষ্টি ভেজা আলাপন। মধুময় সুন্দর মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠল। 5 বছরের বেশি সময় হয়ে গেছে। ঐশী এখন নিশ্চয়ই সে কিশোরীটি নেই। মেয়েটি তো এখন অনেক বড় হয়ে গিয়েছে। তার এখন পুরো পৃথিবীতে ডানা মেলার কথা। সে আর ভাবতেই পারছে না। কিশোরী মেয়েটি যুবতীর রূপ কল্পনাও করতে চাচ্ছে না। কিন্তু একটা অদৃশ্য শক্তি বারবার ভাসিয়ে নিচ্ছে। ভোরের আলো তখনও পৃথিবীতে পৌঁছায়নি। অভিরাজের চোখে ঘুম নেই। সে বেরিয়ে এসে চারপাশে একবার দেখতে লাগলো। গতদিন এ বাড়িতে থেকেছে। ঝকঝকে তকতকে করা হয়েছে পুরো বাড়িটা। সেই প্রথম দিনের মতো লাগছে। তবে ঐশী নেই এখানে। মেয়েটির অভাব বেশ ভালোই মলিন করেছে বাতাবরণ। মনে হচ্ছে আলোটাই হারিয়ে গেছে। ভোর হতেই বাড়ির কেয়ারটেকার আব্দুল্লাহ বেরিয়ে এলেন। ফুল গাছগুলোতে আগে থেকে পানি দেওয়া ছিল। অভি দাঁড়িয়ে পূর্ব আকাশে চোখ মেলে দিয়েছে। ভোরে সূর্য বিলাস করছে সম্ভবত। বাবা কাইল রাইতে এইখানে আসিলেন? জি আঙ্কেল। বড় ভালো করছেন। কি খাইবেন কন? কিছু খাবো না আঙ্কেল, আজই ফিরে যাব। এটা কোনো কথা? আজ থাইকা যান। দেখি। উষ্ণ শ্বাস ফেল অভিরাজ। সে এখনো পূর্ব দিকে তাকিয়ে আছে। সূর্য পুরোপুরি না ওঠা অব্দি একইভাবে তাকিয়ে রইল সে। পুরোনো ফটো অ্যালবাম দেখার সময় ঐশীর বেশ কিছু ছবি পেল লাবণ্য। মেয়েটা একটু বেশি সুন্দরী। তাকে দেখলে একদমই বিদেশিদের মতো লাগে না। মনে হয় বাঙালির অন্য রূপ। সবগুলো ছবি দেখতে দেখতে একটা ছবি পেল যেখানে অভিরাজ ঐশীর কোমর জড়িয়ে ধরে আছে। ঐশীর অধর জুড়ে লাজুক হাসি। অভির চোখে মুখে অন্যরকম সুখ। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো লাবণ্যর বুক চিরে। একটা সময়ে মস্তিষ্কের বিরোধিতা করে ঐশীর সাথে ভয়ঙ্কর অন্যায় করেছিল সে। অতীত। গ্রামের বাড়িতে আসতে একটা হই হুল্লোড় পড়ে গেল। এখানে অভিরাজের আরো কাজিন রয়েছে। তাদের সাথে সম্পর্ক নিহাত মন্দ নয়। রিয়াজুল সিনহার 5 সন্তান, 3 মেয়ে আর 2 ছেলে। এখনো তারা যৌথ পরিবার। 2 সন্তানের মধ্যে বড় আবু সিনহা আর ছোট জাভেদ সিনহা। আবু সিনহা 2 সন্তানের মধ্যে জুনায়েদ বড়। সে এখন চাকরি সূত্রে বিদেশে রয়েছে। আর মেয়ে ইরার বয়সী। জাভেদ সিনহার 3 সন্তান। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে আর 2 ছেলে স্কুলে পড়ছে। বয়সের ফারাক থাকলেও দুজনে একই ক্লাসে পড়ছে। জাভেদের ছোট 2 ছেলেই বেশ চঞ্চল প্রকৃতি।
অভিকে পেয়ে এটা সেটা বায়না শুরু করে দিয়েছে। তাদের বায়নার শুরুতেই রয়েছে নদীর শীতল জলে সাঁতার প্রতিযোগিতা। গল্পের মাঝে ঠান্ডা ঠান্ডা শরবত দেওয়া হলো। এটা মূলত ঘোল। অশিসা আগে কখনো খায়নি, তার বিশেষ পছন্দ হলো না এটা। সে একটু খেয়েই রেখে দিল। চারপাশে হই হুল্লোড়ে অভি আসতেই পারছে না। এদিকে সবাই গল্পে মেতে আছে। অশিসি হয়ে গেছে ভীষণ একা। তার বয়সী কেউ নেই। অনেক সময় পর অশিসির কাছে আসতে পারল অভিরাজ। উঠানের এক কোণে বসেছিল সে, মাথার উপর শিউলি গাছ। সেখান থেকে ফুল কুড়িয়ে কিশোরের মুঠো ভরে দিল। বিরক্ত লাগছে? কিছুটা। ওরা সবাই মিশুক। ইরার সাথে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ ওর নাম রত্না। পরিচয় হওয়ার পর দেখবে একদমই একা লাগে না। মেয়েটির পাশে বসে রইল অভিরাজ। কিছু সময় পর লাবণ্য এলো। অশিসিকে সাথে নিয়ে গেল সে। অভিদের এই বাড়িটা বেশ পুরোনো আমলের হলেও ভেতরে সব রকমের সুবিধাই রয়েছে। অন্দরের বাড়ির সব বউদের আড্ডা চলছে। পুরুষ মানুষগুলো গ্রাম দর্শনে বের হয়েছে। সকলেই ব্যস্ত হয়ে আছে। লাবণ্য ও শশীর জামা কাপড় গুছিয়ে রাখলো। তারপর গোসল করতে বলল। সাদা রঙের জামা পরলো শশী। সব রঙই তাকে সুন্দর লাগে। ভেজা চুলগুলো মেলে দিয়ে বের হতেই অভিরাজের সাথে দেখা। মেয়েটির এই সৌন্দর্যে অভিকে পাগল করে দিচ্ছে। সে চোখের ইশারায় কিছু বোঝালো। শশী লজ্জায় চোখ তুলতেই পারল না। তার ফর্সা ফুলকো গাল কমলা বর্ণ ধারণ করেছে। মেয়েটির সাথে ঘনিষ্ঠ হবে অমন সময় আমিনা এলেন। খাবার খেতে আয় তোরা। লাবণ্য কোথায়? গোসল করছে। শশী অন্যদের সাথে খুব কম কথা বলে। এতদিনে আমিনার সাথে এই তার প্রথম বাক্য বিনিময়। তিনি মেয়েটিকে পূর্ণ নজরে দেখে বললেন, এই জামাটাই তো ভীষণ সুন্দর দেখাচ্ছে তোমায়। অভি, ভালো করেছিস বাবা। এই বয়সী মেয়ে হাঁটু অবধি জামা পরে ঘুরে বেড়ালে দৃষ্টিতে লাগে। কথা শেষে লাবণ্যের রুমে গেলেন আমিনা। শশীর একটু খারাপ লেগেছে। জামার জন্য ফের কথা শুনতে হলো তাকে। অভি তার কষ্টটা বুঝতে পারল। নরম হাতে গালে স্পর্শ করে বলল, পরিবেশের সাথে মানিয়ে নিতে হয় শশী। প্রথম দিকে তুমি বলেছিলে কেন নিজেকে পরিবর্তন করবে, সেই তুমিই কিন্তু পরিবর্তন হয়েছো। তোমার সাথে আমার বনিমনা হচ্ছিল না, অথচ আমরা সম্পর্কে আছি। বুঝতে পারছো আমার কথা? কিশোরী মেয়েটি যেন সবটাই বুঝতে পারল। অভি তাকে অন্যরকম অনুভূতির সাথে পরিচয় করিয়েছে। মেয়েটির শুভ্র রঙা মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, চলো খাবার খেতে হবে, বিকেলে ঘুরিয়ে আনবো, দেখবে ভালো লাগবে। এই বাড়িতে সবাই মেঝেতে বসে খাবার খায়। বাচ্চারা আলাদা বসেছে, তাদের আড্ডা চলছে। কথা বলতে বলতে সকলের সাথে শশীর পরিচয় হলো। রত্ন নামে মেয়েটি শশীর বিষয়ে বেশ আগ্রহ বোধ করছে। একজন বিদেশি এত সুন্দর বাংলা বলছে। আমার মম বাংলাদেশি, পাপাও দীর্ঘদিন এদেশে ছিল, বিধায় বাংলায় কথা বলতে পারতেন। নাইস, আমার তো ভীষণ আনন্দ লাগছে। ও কিন্তু খুব জেদি আর একরোখা। কথাটা বলেই হাসলো অভিরাজ। শশী একটু মন খারাপ করে বলল, সবার সাথে জিদ করি না। প্রথম দিন আমার সাথে খুব বাজে আচরণ করেছিলেন, বিধায় অমন করেছি। দুজনে এই বিষয়ে ছোট্ট একটা তর্ক জুড়ে দিল। ওদের থামাতে লাবণ্য বলল, এভাবে তর্ক না করে খাবার শেষ করো। অভিরাজ শশীকে চোখের ইশারায় করলো। শশী একটু পাত্তাও দিল না। এরা বিষয়টা লক্ষ্য করে বলল, তোমরা চোখে চোখে কি বললে? চমকে তাকালো লাবণ্য। শশী আর অভিরাজ দুজনেই মৃদু হাসছে। তাদের এই হাসির অর্থ কি হতে পারে বেশ ভালোই জানে লাবণ্য। ভাইয়া কি বললে শশী? কি বললাম, এমন দুষ্ট মেয়ে জীবনে দেখিনি। শশী, তুমি কি বলেছো? মিস্টার রাগের রাগ ছাড়া আর কি আছে? এরা একটু আহামক বনে গেল। শশী পুনরায় খেতে লাগলো। তাকে মাছ বেছে দিচ্ছে অভিরাজ। লাবণ্য নিজের প্লেটের দিকে তাকালো। সময়ের স্রোতে কত কিছু বদলে যায়। মেঘলা বিকেলেই শশীকে নিয়ে বের হলো অভিরাজ। মেয়েটি এখন ওর প্রেমিকা। এই পরিচয়টা অদ্ভুত রকমের আনন্দ দেয় তাকে। তাকিয়ে থাকার ইচ্ছেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মনে হচ্ছে দিনকে দিন আরো বেশি আসক্ত হয়ে যাচ্ছে। গ্রামের মেঠো পথ দিয়ে চলছে ওরা। সামনেই বকুলতলা। মাটিতে বকুল ফুলে ছেয়ে আছে। ফুলগুলো তুলতে তুলতে একটা গানের লাইন শুনতে পেল। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। ছোট ছোট কিছু বাচ্চা গানটি গাইছে। তারা একটু দূরের মাচায় বসে আছে। ময়লা ঢেরা গায়ের পোশাক। ওরা ওখানে শুয়ে কি করছে? আড্ডা দিচ্ছে। চলেন না আমরাও যাই। না না, যাওয়া যাবে না। আসেন না প্লিজ, এমন করেন কেন? ওরা তো শুয়ে আছে। একটু যাই, চলেন। শশীর বায়নার কারণে যেতে হলো। বাচ্চাগুলো এখনো গান গাইছে। তাদের গানের তাল শুনছে দুটো কুকুর।
তোরা এখানে কি করিস? আড্ডা মারি। এখন আড্ডা মারার সময়? যা যা বাড়ি যা। এখনই তো আড্ডার সময়। বাচ্চাগুলো উঠতে নারাজ, কিছুতেই কিছু বোঝাতে সক্ষম হলো না অভি। ঐশীর মুখে মেঘ জমেছে, সে এখানে শুয়ে আকাশ দেখতে চায়। অভি পকেট থেকে 500 টাকার নোটটা বের করে বলল। শোন সবাই। বাচ্চাগুলো একটু মাথা তুলল। অভি টাকাটা এগিয়ে বলল। যা আইসক্রিম কিনে নিস। টাকাটা পেয়ে বাচ্চাগুলোর মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারা হৈ হৈ করে চলে যাচ্ছে। হাঁপ ছেড়ে বাঁচে অভিরাজ। ঐশী ভীষণ আগ্রহে তাকিয়ে আছে। মেয়েটিকে উঁচু করে ধরে মাচায় বসি নিজেও উঠে বসেছে। এখান থেকে চারপাশে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। চারিপাশে সোনালী ধান মাথা তুলে দাঁড়িয়েছে। কিছুদিনের মধ্যেই ঘরে ধান তোলা হবে। ধানের একটা সুন্দর গন্ধ আছে। সেই গন্ধটা এখন ঐশীর নাকে ধরা দিল। সে মুগ্ধতা নিয়ে অনুভব করছে সব। আর অভিরাজ দেখেই চলছে তাকে। মেয়েটির সরু নাকের ডগাটা কিছুটা লাল, ঠোঁট রাঙা থাকে সর্বদা, মনে হয় পদ্ম ফুল। তাকে এভাবে তাকাতে দেখে ঐশী বলল। কি দেখেন? তোমায়। রুচি তো দেখেন। তবে প্রতিবারই ভিন্ন রকম মনে হয়। মিটিমিটি হাসছে ঐশী। অভিরাজের কথা জাদুতেই মরে যাবে সে। ঐশী হুট করে মাচায় কায়লিয়ে দিল। একইভাবে অভিরাজও শুয়ে পড়ল। কিশোরের দৃষ্টি আকাশে থাকলেও অভির দৃষ্টি রইল মেয়েটির উপর। সে যত দেখছি তার তৃষ্ণা ততই বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যা কিছু পূর্বে বাড়ি ফিরল ওরা। চুলোয় গরম গরম ছিটা রুটি তৈরি হচ্ছে। তার সাথে রয়েছে দেশি মুরগির রসালো ঝোল। লোভনীয় খাবারের গন্ধে মম করছে চারপাশ। জাভেদ বাজার থেকে রসগোল্লা এনেছেন, এখানকার বিখ্যাত মিষ্টির দোকান থেকে। সেই রসগোল্লার হাড়ি থেকে ইতিমধ্যেই 4খানা রসগোল্লা পেটে চালান হয়ে গেছে ইফতিয়ার, মুস্তফার। তাদের ঠোঁটের কোণ বেয়ে রস গড়িয়ে পড়ছে। এই অবস্থায় হাতে নাতে ধরেছে রত্না। নুরির কান ধরে বাইরে আনলো সে। তারপর হুঙ্কার তুলে সকলকে ডেকে নিল। দুই চোর ছটফট করছে, কিন্তু রত্না শক্তির সাথে পারছে না ঠিক। চাচু, রসগোল্লা আনতে না আনতেই ছাপটে শেষ করে দিয়েছে ওরা। এত কষ্ট করে ছোট চাচি লুকিয়ে রাখলো, তারপরও খুঁজে নিয়েছে। জাভেদের স্ত্রী মিফতি দুই ছেলের কান টেনে ধরলেন। বরাবরই এমন করে ওরা, মিষ্টি দেখলেই হুঁশ থাকে না। ওদের কাণ্ডে বেশ আমোদ হলো। মাগরিবে আজান পড়ে যাওয়ায় মুক্ত করে দেওয়া হলো দুজনকেই। সন্ধ্যার ঠিক পরেই বাড়ির সব মানুষ একসাথে হলো। ছিটা রুটি খেতে দেওয়া হলো সবাইকে। তার সাথে দেওয়া হলো মুরগির ঝোল আর আমদুধ। ঐশী তাকিয়ে দেখছে কেমন করে খায় এটা। সে ঠিক বুঝতে পারছিল না। অভিরাজ নিজের প্লেট থেকে ছিটা রুটির সাথে আমদুধ মাখিয়ে ঐশীর মুখে তুলে দিল। সবাই ব্যস্ত থাকায় বিষয়টা কারোর নজরেই এলো না। মশার কয়েলে ঐশীর অসুবিধা হয়। ধানের সময় হওয়াতে মশামাছি বেড়েই গেছে। কয়েলের ধোঁয়ায় ভীষণ কষ্ট হচ্ছে মেয়েটির। খবরটা ইরা দিতেই রাতের আধারে বেরিয়ে পড়েছে অভিরাজ। প্রায় 3 ঘন্টার পথ পেরিয়ে ওডোমোস নিয়ে এসেছে। ঐশীতে একটু রাগ করলো। ছেলেটির বুকের কাজটা খামচে ধরে বলল। এখানকার রাস্তাঘাট কতটা ভয়ঙ্কর দেখেছেন? এই রাতে কেউ এমন পাগলামি করে? এমন কথায় অভিরাজ গা দুলিয়ে হাসল। মেয়েটির চুলগুলো মুঠোয় নিয়ে ঘ্রাণ নিল বুক ভরে। এত অদ্ভুত কেন আপনি? তোমার এই ব্রাউন চুলে নিশ্চয়ই মাদক রয়েছে ঐশী। যখনই দেখি তখনই আমায় ঘুরে ফেলে দেয়। আপনি পাগল অভিরাজ। এই তো প্রথমবারের মতো অভির নাম উচ্চারণ করেছে ঐশী। কিশোরীর এমন বাক্যে অবাক হয়ে রইল সে। ঐশী যেন একটু অন্যমনস্ক ছিল। যখন খেয়াল হয়েছে তখন ভীষণ অস্বস্তি অনুভব হচ্ছে। একটু পরেই অনুভব হলো ছেলেটার শক্ত শীতল হাত ওর কোমর ছুঁয়েছে। হালকা চাপে কাছে টানছে সে। এইভাবেই পাগল করে দেবে রে? পাগল তো আপনি করে দিচ্ছেন আমায়। দুজনেই পাগল হলে সংসার হবে কেমন করে? পাগলরা বুঝি সংসার করতে পারে না? কে জানে। ছেলেটির খোঁচাদারির আন্দোলন অনুভব হচ্ছে ঘাড়ে। ক্রমশ তা নিচের দিকে অগ্রসর হচ্ছে। একটা শিরশির অনুভূতি বয়ে চলেছে সর্বাঙ্গে। শুরুর দিকে তোমার সাথে আমার বনিবনা হচ্ছিল না, তোমাকে আনতেই চাচ্ছিলাম না। অথচ সেই ঝড়ের রাতেই তোমার জন্য ওষুধ আনতে বের হয়েছিলাম। তখন কি পরিমাণ ঝড় ছিল তবুও পিছিয়ে যায়নি। আর এখন তো তুমি আমার ভালোবাসা ঐশী, তোমার এক বিন্দু কষ্ট পেতে দিব না। এত সুখে ঐশী ভেসে যাচ্ছে। তার জীবনে সব না পাওয়ার মাঝে অভি যেন অনন্য পাওয়া। সে কিছুতেই মানুষটিকে ছাড়তে চায় না। একটা লম্বা জীবনের স্বপ্নে তার ভেতরটা ক্রমশই আন্দোলিত হয়ে উঠেছে।
চাঁদিতে এসে রত্না দেখলো ফোনে কিছু দেখছে ঈশান। সে খুব লুকিয়ে দেখতে গিয়েও পারল না। চটজলদি উঠে পড়ল ছেলেটা। শরীরে তার শার্ট নেই, গরমের কারণে খুলে ঘুমিয়েছিল। সেটা পড়তে পড়তেই শুধালো। চাঁদিতে এসছো? আম্মু পাঠালো। গত রাতে আপনার নাকি কাশিও ছিল। অল্প। আদা চা এনেছি, খেলে ভালো লাগবে। চা নেওয়ার পরও কিছু সময় দাঁড়িয়ে রইল রত্না। তারপর প্রশ্ন করলো, ফোনে কার ছবি দেখছিলেন? গার্লফ্রেন্ড বুঝে? একটা চা দেখছিলাম। চাঁদ? চাঁদ দেখছিলাম আর ভাবছিলাম আমি গরিব বামন, বিধায় চাঁদটা আমার নয়। শক্ত কথাগুলো একটুও বুঝল না রত্না। সে বারান্দায় দরজা খুলে দিয়ে গাছগুলোকে পানি দিল। ভেজা তোয়ালিটা সরিয়ে বলল, বিকেলে মেলা আছে, বছরের সব থেকে বড় মেলা, মিস করিয়েন না। একটা প্ল্যান করেছে অভিরাজ। সবাই মেলা দেখতে গেলে সে ঐশীকে নিয়ে অন্য কোথাও ঘুরতে যাবে। এখানে এত বেশি সীমাবদ্ধতা যে মেয়েটির সাথে কথা বলারও তেমন সুযোগ নেই। গ্রামের পথে তো হাত ধরলেও ঝামেলা। দুপুরে খাবার সবাই একসাথে খেলো না। মেলার জন্য সকলেই বেশ তাড়ায় আছে। ঐশীর কাছে মেলা মানে অনেকগুলো ছোট ছোট স্টল। গ্রাম্য মেলা তার নিকট একটা কৌতূহলের বিষয়। রত্না থেকে মেলা সম্পর্কে শুনেছিল সে। জানো তো শশী, আমাদের গ্রামে এই মেলাটার জন্য খুব অপেক্ষা করে সবাই। পুরো মাঠ জুড়ে ছোট ছোট দোকান বসে, নাগরদোলা, গরু দৌড়, নৌকা বাইস, আরো কত কি হয়। রাতের বেলা আবার যাত্রাপালা, কি যে মজা। আগ্রহ নিয়ে শুনছে ঐশী। রত্না আসলেই মিশুক প্রকৃতির মেয়ে। তুমি গ্রামের মেলা দেখেছো? না, কখনোই দেখিনি। যাত্রাপালা? সেটাও না। আহারে, তুমি তো তাহলে এসব খুব মিস করে গেছো। এবার দেখে নিবে, খুব মজা হয়। লাবণ্য আপু বলছিল তোমরা সবাই নাকি শাড়ি পরবে। হ্যাঁ, প্রায় সব মেয়েরাই শাড়ি পরে যায়। এই দিনটা অনেক স্পেশাল, বুঝলে? রত্নার কথাগুলো বেশ ভালো লাগছে ঐশী। সব কেমন কল্পনা মনে হচ্ছে। আসলে সব সত্যি তো। বাদামি রঙের চুলে কিছু নাম না জানা সাদা ফুল, গলায় ছোট্ট একটা মালা, হাতে চিকন ব্রেসলেট, তার বরফ সাদা মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, শরীরে জড়ানো বাঙালি পোশাক। পুরো দস্তুর বাঙালি মেয়ে বউ হয়ে উঠেছে ঐশী। অভি বেশ তাড়াহুড়া করছিল। মেয়েটির এমন রূপ দেখে তার পথ চলা বন্ধ হয়ে গেছে। বেশ অস্বস্তি অনুভব করছে কিশোরী। একে একে তার উপর দৃষ্টি পড়ল সবার। রত্না মিটিমিটি হাসছে। ওকে কেমন দেখাচ্ছে? ভীষণ সুন্দর না? শাড়িতে একদম বাঙালি হয়ে উঠেছে। কিশোরীর প্রশংসা করতে কেউই দ্বিধা করল না। অভিরাজ কিছু সময় পর বলল, লেট হয়ে যাচ্ছে, দ্রুত চলো সবাই। ঐশী গল্প করছে, তাকে বেশ খুশি দেখাচ্ছে। লুকিং গ্লাসে মেয়েটির মুখ দেখা যাচ্ছে। এতেই যেন দৃষ্টি বদল হয়ে পড়ল। ওর অবস্থা দেখে ঈশান বলেই ফেলল, ব্রো, আমি ড্রাইভ করি, নাহলে সবাইকে ভোগে যেতে হবে। বেয়াদব, বড় ভাইয়ের সাথে কেউ এইভাবে কথা বলে? ঈশান ফের হাসল। অভিরাজ নিজেকে শক্ত করে গাড়ি চালনায় মনোযোগ দিচ্ছে। মেলার ভিতরে সবাই যখন যাচ্ছিল তখন অভি হাত আটকে দিল ঐশী। মেয়েটি ছটফট করতে করতে শুধালো, হাত ধরে রাখলেন কেন? ওরা তো চলে যাচ্ছে। চলে যাওয়ার জন্যই আটকে রেখেছে। আমি কিভাবে ঘুরবো? ঘুরবে না মানে? আমার সাথে যাবে। আরে, আমি গ্রামের মেলা দেখিনি কখনো, আমি যাব। সেটা হচ্ছে না মিস। অভিরাজের আলিঙ্গনে উষ্ণতা পেল ঐশী। একটু নরম হয়ে এলো তার কণ্ঠটা। মেলা দেখার খুব ইচ্ছে ছিল। সন্ধ্যায় মেলা ঘোরাবো। এখন আমরা আলাদা টাইম স্পেন্ড করব। এখানে আসার পর তোমাকে কাছে পাওয়া বড় দুষ্কর হয়ে উঠেছে রে। তুমি কি একটু মনে করো না আমায়? ঐশী এই প্রশ্নের উত্তরই দিল না। তবে সে মনে করেছে। প্রতিবেলা প্রতিক্ষণ মানুষটাকে মনে করেছে সে। একটা শুনশান রাস্তায় এসে দাঁড়ালো ওরা। এখানটা ঘন জঙ্গল পলা চলে। চারপাশ জুড়ে বিশাল রেইন ট্রি গাছ। সেগুলো যেন কথা বলছে। নিস্তব্ধ পরিবেশে ওদের শ্বাসগুলো কেমন ভয়ঙ্কর সুর তুলেছে। কিছুটা ভীত হয়ে গেল ঐশী। অভিরাজের কোমর চেপে ধরে রইল। ওর ভয় দূর করতে শক্ত করে ধরে এলো অভিরাজও। তারা যে পথ ধরে চলেছে সাধারণত এই পথে কেউ আসে না। এই রাস্তাটা বেশ পুরনো, জঙ্গলের পথে বিধায় চলাচল নেই। ঐশী কেমন চুপ করে গেছে। ওর এই নীরবতায় চারপাশ যেন কাঁদছে। ভয় পাচ্ছ? বোকামে, ভয়ের কিছু আছে এখানে? তাছাড়া
যে মেয়েটা রাতের আধারে শহরের রাস্তায় একা একা থাকার মতো সিদ্ধান্ত নেয়, সেই মেয়ে দিনের বেলায় ভয় পায়? তখন তো অন্যরকম ছিল সব। কি রকম ছিল? পিছুটান ছিল না, শুধু মনে হয়েছিল মমকে পেলেই হবে। আর এখন? এখন তুমি আছো, প্রচন্ড ভয় করে আমার, যদি তোমায় হারিয়ে ফেলি। অশসীর কণ্ঠে তুমি ডাকটা বড় মধুর শোনালো। মৃদু হাসলো অভিরাজ, তারপর নিচু হয়ে শুধালো, ভালোবাসো? জানি না, তবে আপনার সঙ্গ আমায় আনন্দ দেয়। আপনি তো বলেছিলেন আমরা সম্পর্কে আছি। একটা মিষ্টি অনুভূতি পেল অভিরাজ। অশসী অন্যদের থেকে খুব আলাদা। সে বাঙালি মেয়েদের মতো সহজে ভালোবাসা বুঝতে পারে না, প্রকাশও করতে পারে না। তার পরিবেশ ভিন্ন। এত ভিন্নতার মাঝেও কোথাও একটা সুখ খুঁজে বেড়ায় অভিরাজ। মনে হয় তুলোর মতো দেখতে মেয়েটি তার খুব আপন। তাকে ছাড়া এ জীবন কাটানো অসম্ভব। নদীর ধারে চলে এসেছে ওরা। এখানে দু একটা নৌকা দেখা যাচ্ছে। আকাশে তেমন রোদ নেই, মনে হচ্ছে একটু বাদেই বৃষ্টি হবে। এই সময়ে গ্রামের সকলের মন খারাপ হয়ে থাকত। এই সময়ে গ্রামের সকলে মন খারাপ হয়ে গেলেও ঐশী ভীষণ আনন্দিত। ওর কাছে বৃষ্টি মানেই ভালো লাগা, বৃষ্টি মানে অন্য এক অনুভূতি। ঠোঁটের কোণে দীঘল হাসির দিকে তাকিয়ে মাঝিকে ডেকে নিল অভিরাজ। মাঝে আকাশের অবস্থা দেখে বলল, মামা এখন তো যাওন যাইব না, যে বৃষ্টি আইতাছে। আমরা বেশি দূরে যাব না মামা। টাকা কিন্তু বাড়াই দেওয়ান লাগবো। সেটা নিয়ে ভাববেন না। মাঝি নৌকা তীরে নিয়ে এলো। ঐশী একটু ভয় পাচ্ছে। ছোট্ট পাতলা নৌকা ক্ষণে ক্ষণে দোল খাচ্ছে। হাত ধরে থাকো। ঐশী হাত ধরে রইল। অভিরাজের শক্তপোক্ত বড় হাতটার মাঝে ও নরম তুলতুলে ছোট্ট হাত গলে গেল। মৃদু বাতাসে শীতল হয়ে এলো শরীর। খানিক বাদে ঐশী অনুভব করলো শীত লাগছে না, বরং কোথা থেকে যেন উষ্ণতা এসে জড়িয়ে নিচ্ছে। অভিরাজের মুখটা একদম ঘাড়ে মিশে আছে। নড়লেই কেমন একটা শিরশির অনুভূতি হয়। চুপ করে বসে থাকো, নইলে পড়ে যাবে। এত কাছে আপনি। কেন, ভালো লাগছে না? লাগছে তো। তাহলে? বুকের ভিতর কেমন লাগছে কেমন জানি না, এক মিশ্র অনুভূতি। না ছাড়তে পারবো আর না এভাবে থাকতে পারবো। অভিরাজ হাসলেও সে হাসির শব্দ কেবল ঐশীর কানেই পৌঁছল। একটা সুন্দর পরিবেশ, চারপাশে বিশাল বিশাল ঝাউ গাছ। একটু বাদেই আকাশ চমকাতে লাগলো। সে শব্দে কেঁপে উঠল ঐশী। তাকে আসতে বৃষ্টি জড়িয়ে নিল অভিরাজ। হালকা নরম বাতাসে ভেসে আসছে মন ভালো করা সুর। একটা উচ্ছ্বাস ছড়িয়ে যাচ্ছে। হঠাৎ করেই উঠে দাঁড়ায় কিশোরী। বৃষ্টি এসে ভিজিয়ে দেয় শরীর, শাড়ি লেপটে যায় শরীরে। ঐশী কোমল উদর স্পষ্ট হয়ে উঠেছে। অভিরাজ তাকে আড়াল করে দাঁড়িয়েছে। প্রিয়তমার সৌন্দর্যের এক বিন্দু ভাগ দিবে না কাউকে, সবটাই শুধু তার। বৃষ্টির জন্য মেলার ছোট ছোট দোকানগুলোর বাইরে ভিড় কমে গিয়েছে। সবাই জড়সড় হয়ে আশ্রয় নিয়েছে চারপাশে। অমন সময় রত্নার কণ্ঠ বেজে উঠল, বিরক্তি, এই সময়ে কেন বৃষ্টি নামতে হলো? ঘোরাঘুরি 12টা বেজে গেল। কখন থামবে কে জানে। রাত্রের যাত্রাটা বুঝি দেখতেই পাবো না। থেমে যাবে, এত চিন্তা করো না। ইরা রত্নার কথাগুলো শুনতে শুনতে হঠাৎ করে অভিরাজ ও ঐশীর কথা স্মরণ হলো লাবণ্যের। এরা তো সাথে নেই, আলাদা ঘুরছে নিশ্চয়ই। লাবণ্য চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করছে। কি দেখিস আপু? ঈশান ওদের সাথেই আছে, তবে বড় চুপচাপ ছিল। হঠাৎ লাবণ্যকে এই প্রশ্ন করায় সকলেই নজর দিল। কিছু না। তোরা কি আরো ঘুরবি? হ্যাঁ। আমি তাহলে চলে যাচ্ছি, ভালো লাগছে না। কেন? রত্নার প্রশ্নে ঘুরে তাকালো ঈশান। একটু শ্বাস ফেলে বলল, এই বৃষ্টির মাঝে থেকে কি করব? রাতে যাত্রা আছে তো, তাছাড়া আরেকটু পরেই বৃষ্টি থেমে যাবে, থেকে গেলে কি হয়। রত্নার সাথে সাথে এরাও জোয়াজুরি করতে লাগলো। ঈশানের ভালো লাগছে না, তবুও থাকতে হলো তাকে। কাক ভেজা হয়ে ফিরল ঐশী অভিরাজ। এখন সন্ধ্যা হয়ে গেছে, আকাশ এখনো অশান্ত হয়ে আছে। আজ বৃষ্টি থামবে বলেই মনে হচ্ছে না। লাবণ্য অনেক সময় ধরে কল করছিল। গাইতে এসে ফোনের স্ক্রিনে মিস কল দেখতে পেল অভিরাজ। কোথায় তোরা? মেলার বাইরে আছি। ভেতরে আসছিস না কেন? এই বৃষ্টিতে কি করব, তাছাড়া যাত্রাপালাও ক্যান্সেল হয়ে গেছে। আর উশসী আমি দুজনেই নদীতে নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ, এখন আর মেলায় যাব না, সোজা ফিরে যাচ্ছি। এই অবধি কথা হলো ওদের। লাবণ্যর এত খারাপ লাগলো। ঐশী আর অভিরাজের ঘনিষ্ঠ মুহূর্ত চোখে ভাসছে। নৌকায় বৃষ্টিতে ঠিক কতটা কাছাকাছি ছিল তারা, সেটাই কল্পনায় আসছে।
বুকের ভেতরে রিক্ততা বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। যন্ত্রণায় পুরো শরীর পুড়ে যাচ্ছে, দু চোখ গভীর লাল। বৃষ্টির মধ্যে এই দোকান থেকে বেরিয়ে পড়ল সে। বৃষ্টির জলে দু চোখের নানা জল মিশে যেতে লাগলো, যেন কষ্ট লুকানোর নিদারুণ প্রয়াস। ছোঁয়া হয়তো এই সময় তার প্রিয়তমের বুকে মাথা রেখে সুখ গুনে চলেছে। সময়টা মধ্যরাত কিনা, দিনটা ততটা স্বস্তিতে গত হয়, রাত ততই হয় বেদনার। রাতের এই সময়টায় এসে ঈশানে খুব করে মনে হয় নিজের একটা মানুষ প্রয়োজন, কিন্তু সেই মানুষের জায়গাটায় ছোঁয়া ছাড়া আর কাউকে কল্পনাই করতে পারে না সে। অথচ এটা ভীষণ অনুচিত। তীব্র বেদনা নিয়ে নিকটিনে বুক পোড়ায় সে। তার দু চোখে ঘুম না হওয়ার ছাপ যেন অন্যরকম সুর তুলেছে। শরীরের গঠন ভেঙে গিয়েছে এ কদিনই। মনে হচ্ছে কতদিন ধরে যত্ন নেওয়া হয় না। বেসিংয়ের আয়নায় নিজের মুখশ্রী দেখতেই বেসিনের আয়নায় নিজের মুখশ্রী দেখতে দেখতে চোখে মুখে পানি দিচ্ছিল ঈশান। রাতের আধারে ঝিঝি পোকার দল শব্দ করছে। রাতের আকাশে নিশ্চয়ই মেঘ জমেছে। সন্ধ্যা থেকেই তো বৃষ্টি হলো। বড় অধৈর্য হয়ে ঘরে এলো ঈশান। ক্লজেট ঘেটে ঘুমের ওষুধ বের করলো। প্রতি রাতে ঘুমের জন্য ওষুধ ব্যবহার করতে হয়, তবু কখনো কখনো দু চোখে ঘুম নামে না। নিষ্ঠুর হয়ে উঠেছে বেঁচে থাকা। কান্নারা হানা দিচ্ছে দুই চোখে। মেঝেতে থপ করে বসে পড়ল সে। এত কষ্ট কেন তার? ঐশী ঘুম ভাঙতেই লাবণ্যকে পাশে পেল না। তাকে পাওয়া গেলে বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে অদূরের ফুল গাছগুলো দেখছে সে। তার চুলগুলো এলোমেলো, গায়ে রাতের পোশাক যা ভেজে পুনরায় শুকিয়েছে। আপু, তুমি কি গত রাতে ঘুমাতে আসোনি? কথা নেই লাবণ্যের মুখে। সে হালকা হাতে মেয়েটির বাহু ছুতেই সর্বাঙ্গে উত্তাপ ছড়িয়ে পড়ল। তোমার জ্বর এসেছে? আপু, আপু, কি হয়েছে তোমার? ব্যগ্র হয়ে উঠেছে ঐশীর কণ্ঠ। লাবণ্যের সাড়া না পেয়ে পাগলের মতো ছুটে বেরিয়ে পড়ল। পথিমধ্যে মালতীর সাথে দেখা হলো। ওছি, এভাবে দৌড়াচ্ছ কেন? লাবণ্যপুর যেন কি হয়েছে? কথা জড়িয়ে আসছে এই মেয়েটির। মালতী সময় নষ্ট না করে সোজা লাবণ্যের ঘরে এলো। লাবণ্য তখন মেঝেতে বসে পড়েছে, শরীরে ভীষণ উত্তাপ। হায় আল্লাহ, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। কাউকে ডাকিসনি কেন? সারা নেই লাবণ্যর। ওর চোখ দুটো ঘোলাটে হয়ে এসেছে। ঐশীর কণ্ঠ পেয়ে ইতিমধ্যে অভিরাজ চলে এসেছে। মিনিটের মধ্যেই চলে এলো বাড়ির বাকি সদস্য। লাবণ্য শেষবারের মতো দেখছে সবাইকে। তার চোখ দুটো বিষাদে মাখা। সে নিরলস ভাবে তাকিয়ে রইল অভির পানে। তারপরে ফুরিয়ে এলো তার শক্তি। অসাড় হয়ে গেল সর্বাঙ্গ। ক্ষণিকেই জ্ঞান হারিয়ে ফেল মেয়েটি। অসুস্থ লাবণ্য। তার শারীরিক স্বাস্থ্যের উন্নতি হলো দুদিন পর। অভিরাজ এই দুদিন অনেক বেশি যত্ন করেছে তার। সেই থেকে সকলের মাঝে একটা গুঞ্জন চলছে। সবাই ভাবছে তাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়েছে কিংবা হবে। ছোটবেলা থেকে বন্ধু আর কাজিন হওয়াতে এই সম্পর্কের নাম দিতে অস্বস্তি হচ্ছে ওদের। এমন সব ভাবনাই চলছে সকলের মাঝে। দুদিনে একটিবারও কথা হয়নি ঐশীর সাথে। মেয়েটিও আসেনি সময় নিয়ে। সে রত্নার সাথে ঘুমিয়েছে। ঘর থেকেও খুব একটা বের হয়নি। লাবণ্য একটু সুস্থ অনুভব করতে ঐশীকে খুঁজতে লাগলো অভিরাজ। পেয়েও গেল। মেয়েটি বাড়ির পেছনের বাগানে বসে আছে। সেখানে একটা পুকুর রয়েছে। সেই পুকুরের জলে ছোট ছোট হাঁসের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। সেগুলোই মুগ্ধ নয়নে দেখছে সে। ভোরবেলা একা একা এখানে কি করছো? না ঘুরে ঐশী বলল, হাঁসের বাচ্চা দেখতে এসেছি। রত্না আপু বলেছিল 2 সপ্তাহ আগে বাচ্চাগুলো হয়েছে। তাই বলে একা আসবে? একা এলে কি হবে? অনেক সমস্যা আছে। তুমি এই পরিবেশের সাথে পরিচিত নও শশী। মেয়েটির পাশে বসলো অভিরাজ। ঐশী কোনো কথা না বাড়িয়ে ফের পুকুরের জলে দৃষ্টি ফেল। মাথার উপর আম গাছ। সেখানে একটা পাখির বাসাও রয়েছে। পাখির বাচ্চাগুলো চিচি শব্দেই ডেকে তুলেছে। কেমন একটা ভালো লাগা কাজ করছে। কিশোরীর ঘনিষ্ঠ হলো অভি। কণ্ঠে এক রাশ মায়া ডুবিয়ে রাখলো। রাগ হয়েছে আমার উপর? ঐশী বুঝতেই পারছে না সে রাগ করেছে কিনা জানে না, তবে একটা কষ্ট অভিমান ঠিকই জড়ো হয়েছে। জানি রাগ হওয়াটা স্বাভাবিক। লাবণ্য যত্ন নিতে গিয়ে তোমার খোঁজ রাখা হয়নি। এবারও উত্তর নেই ঐশী। অভির খারাপ লাগছে। কিশোরীকে নিজের দিকে ফেরালো সে। তুমি তো চালাক বাচ্চা, সব বুঝতে পারো। আসলে আমি ভুল করে ফেলেছি, একদমই উচিত হয়নি। সরি রিং। ওর কথা বলার ভঙ্গিতে হেসে উঠল ঐশী। মুখে হাত রেখে বলল, এখানটায় সবসময় রাখলেই হবে। শারীরিক দূরত্ব আমার কাছে ম্যাটার করে না।
তুমি শুধু ভালোবেসে যেও, কখনো ঘৃণা করো না। তোমার ভালোবাসার আন্দোলন সহ্য করে নিলেও ঘৃণার উত্তাপ সহ্য হবে না অভিরাজ।